মধ্যপাড়া পাথর খনি বন্ধের আশঙ্কা, অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। বেনাপোলে ফুটপাত দখল, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। খুলনার ডাকোপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কুড়িগ্রামে ভাঙন। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র শিলাখনি মধ্যপাড়ায় স্তূপ হয়ে আছে প্রায় 400 কোটি টাকার পাথর। উৎপাদনের তুলনায় কম বিক্রি হওয়া এবং রেল যোগাযোগের সংকটে এমন পরিস্থিতি। এতে যেমন খনির আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি বেতন ভাতার অনিশ্চয়তায় পড়ছেন শ্রমিক কর্মচারীরা। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য, ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের উৎপাদনশীল একমাত্র শিলাখনি মধ্যপাড়া চত্বরে স্তূপ হয়ে আছে লাখ লাখ টন পাথর, যার বাজার মূল্য অন্তত 400 কোটি টাকা। বাড়ছে মজুদ। এসব পাথরের গুণগত মান আমদানি করা পাথরের কাছাকাছি হলেও আকারের পার্থক্য, যোগাযোগ ব্যবস্থা আর সরকারি স্থাপনায় বিদেশি পাথর ব্যবহারের প্রবণতার কারণে সরবরাহ কমেছে আশঙ্কাজনকভাবে। বিক্রি প্রায় তলানিতে নেমে আসায় লোকসানে খনি প্রকল্পটি। আয় না থাকায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতার ব্যয়ভার বহনেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগে যদি ভাগ পাইতাম, আমরা কাজ করি সারাদিন কাজ করি, ভাগ পাইতাম 800, এখন 300 400। আগে আমরা মাল বিক্রি করতাম 15 গাড়ি 20 গাড়ি করে, এখন দেশে কাজ কাম কম, এখন 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি করে বিক্রি করি। বরিশাল টরিশাল সমস্ত জায়গায় দেওয়া হতো, স্টেশন টু স্টেশনে সবাই সব জায়গায় মারতাম। এখন বেচা বিক্রি কম, যার কারণবশতে ভাড়াও কম, গাড়ি ঘোড়াও কম। দেশীয় পাথরের ব্যবহার বাড়লে শুধু মজুদি কমবে না, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। চালু হতে পারে দ্বিতীয় খনি, তাতে কর্মসংস্থান হবে আরও হাজারো মানুষের, বলছেন এই কর্মকর্তা। আমরা যে প্রোডাকশন দিচ্ছি, প্রোডাকশনের সঙ্গে সরাসরি প্রায় 5,000 লোক জড়িত এবং পরোক্ষভাবে 10,000 লোক জড়িত। আমরা প্রতি বছর যে পরিমাণ ইম্পোর্ট করি, এই বৈদেশিক সাশ্রয় করতে গেলে আমাদের এই পাথর অবশ্যই স্থানীয় মার্কেটে বিক্রি করতে হবে এবং স্থানীয় যারা ব্যবহার করে তাদের এই পাথর নেওয়া উচিত। খনির ভবানীপুর রেল লাইন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বন্ধ। দ্রুত এটি চালু হলে সারা দেশে সহজেই পাথর সরবরাহ সম্ভব হবে বলে জানান খনির ব্যবস্থাপনা পরিচালক। এই মধ্যপাড়াতে ভবানীপুর 13 কিলোমিটার রেল লাইনটি যদি দ্রুত সংস্করণ করা যায়, তাহলে এই রেলের মাধ্যমে পাথর পরিবহন করা সহজ হবে এবং পাথরের পরিবহন খরচ কম হবে, তারা আগ্রহ প্রকাশ করবে। সংকট নিরসনে দ্রুতই কার্যকর পদক্ষেপ না নিলে খনির টিকে থাকা নিয়ে এই শঙ্কা দেখা দেবে বলে আশঙ্কা অংশীজনদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বেনাপোল বাজারের ফুটপাত ও রাস্তার অর্ধেক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বাজারের দোকানদাররা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে 1000-এরও বেশি পণ্যবাহী ট্রাক। এই ব্যস্ত শহরের বাজার এলাকায় ফুটপাত ও রাস্তার অর্ধেক জুড়ে চলছে অবৈধ ব্যবসা। এতে পথচারী, শিক্ষার্থী ও দোকানদার ব্যবসায়ীরা পড়ছেন চরম দুর্ভোগে। বাজারের পাশে রয়েছে মাদ্রাসা, হাই স্কুল এবং বালিকা বিদ্যালয়। ফুটপাত দখলে শিক্ষার্থীদের চলাচলে হয়রানি, দুর্ঘটনার ভোগান্তি এখন নিত্যদিনের ঘটনা। এছাড়া ইজি বাইক ও ভ্যান যত্রতত্র পার্ক করার কারণে প্রায় তৈরি হচ্ছে তীব্র যানজট। ফুটপাত দখলকারী বিভিন্ন দোকান যেভাবে তাদের দৌরাত্মে অবস্থান করছে, মূল ব্যবসায়ীরা তাদের দোকানে ভাড়া নিয়ে, দোকান পজিশন অ্যাডভান্স দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ব্যবসা করতে এসে তাদের ব্যবসার স্পেসটাই তারা হারিয়ে ফেলেছে। রিক্সা, ইজি বাইক, ভ্যান চলাচল করে এখানে দুর্বিষহ জীবনযাপন করতে সাধারণ পথচারীদের। এই যে ছোট ছোট যে টং দোকানগুলো আছে, এইগুলোর জন্য খুব দ্রুত অপসারণ করা হয়। বেনাপোল পৌরসভার ইজারাদারকে নির্দিষ্ট হারে টাকা দিয়ে ব্যবসা করছেন ফুটপাত ব্যবসায়ীরা। প্রতিদিন এ টাকা ইজারাদারদের লোকজনরাই আদায় করে থাকেন। ফুটপাত দখলমুক্ত করতে বারবার দাবির পরও কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন। পৌরসভার উদ্যোগে একটি মার্কেট করে হকারদের পুনর্বাসন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। পৌরসভায় একটি জায়গা থাকছে যেখানে একটি বহুতল ভবন মার্কেট করে
এই যারা ভাসমান ব্যবসায়ী আছেন, বিশেষত যারা ফলের ব্যবসায়ী বা যত নিম্ন আয়ের ব্যক্তি আছেন যারা ব্যবসা করেন, তাদেরকে যদি একটা রিপ্লেস করতে পারি তাহলে প্রথমত আমাদের যে ফুটপাতটা দখলমুক্ত হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খুলনার দাকোপে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার রাতে খুলনার দাকোপে ঢাকি নদীর জোয়ারে প্লাবিত হয় বসতঘর, ফসলি জমি। পানি ঢুকে প্লাবিত হয়েছে 4 শতাধিক ঘরবাড়ি, 3000 বিঘা ফসলের ক্ষেত, পুকুর ও চিংড়ির ঘের। তবে দুদিন পার হলেও এখনো বাঁধ আটকাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড, যে কারণে অর্ধাহারে অনাহারে দিন কাটছে প্লাবিত 4 গ্রামের বাসিন্দাদের। কৃষি অধিদপ্তরের মতে দ্রুত বাঁধ মেরামত করতে না পারলে ক্ষতি হবে প্রায় 550 কোটি টাকা। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিতে প্রায় ভাঙছে বেড়িবাঁধ, আর মেরামতের নামে চলছে লুটপাট। জোয়ারের সময় এখন বালি নিয়ে গেছে, এখন বান্ধা যায়, এখন বালি দিতে আমাদের জমিতে জমি চলে যাবে, সব যে আমাদের জমি ধান কাটা নষ্ট হয়ে যাবে। এখন বাবা ঘর দরজা যে 7টায় পাড়াতে আছে, কালকে সারাদিন ওরা খাইনি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আছেন সহকর্মী জাভেদ আক্তার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাভেদ, আপনি ট্রাইব্যুনাল 1-এর সামনে আছেন, এই পর্যন্ত পাওয়া সংবাদগুলো আমাদের সাথে শেয়ার করবেন। নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে চাংখারপুলে 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস, 7ম শ্রেণীর ছাত্র শহীদ জুনায়েদ সহ 6 জনকে হত্যা মামলায় 19তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2:51 মিনিটের দিকে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। তিনি তার জবানবন্দিতে এখন পর্যন্ত যে বিষয়গুলো বলেছেন সেটি হচ্ছে, তিনি আওয়ামী লীগ সরকারের যে 2009 সালে নির্বাচন, সেই প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন। একই সাথে 2018, 2014, 2018, 2024 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেছেন যে সেই নির্বাচন ছিল প্রহসনমূলক নির্বাচন এবং বিচার বিভাগ ও প্রশাসনকে ব্যবহার করে এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার কিভাবে হয়ে উঠেছিল সেই বিষয়টি তিনি তার সাক্ষ্যে বলেছেন। এরপরে তিনি যেটি বলেছেন যে 5 জুন যে হাইকোর্ট রায় দিয়েছিল, কোটা যেটি প্রজ্ঞাপনটি আবার ফিরে নিয়ে আসা, অর্থাৎ কোটা পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসার পরে তারপর থেকে তিনি পর্যায়ক্রমে এই যে জুলাই আন্দোলন কিভাবে শুরু হলো, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে, তারপরে 16ই জুলাইতে যে আবু সাইদ সহ চট্টগ্রামের ওয়াসিম সহ যে 6 জনকে হত্যা করা হলো, তারপরে কমপ্লিট শাটডাউন কিভাবে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা, বহিরাগত আরও যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বাইরেও, তারা কিভাবে নেতাকর্মীদের উপর হামলা, যারা আন্দোলনকারী তাদের উপর হামলা চালিয়েছেন, সেই বর্ণনা দিতে দিতে তিনি তার ব্যক্তিগত প্রসঙ্গ বলেন যে 19শে জুলাই তিনি যখন নিকেতনে ছিলেন, নিকেতনে তার বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং 24শে জুলাই তাকে আবার ওই নিকেতনেই ফিরিয়ে দেওয়া হয় এবং এর মাঝের যে সময়টুকু তিনি ওই সময় বুঝতে পারেননি, কিন্তু 5 আগস্টের পরে তিনি যখন আয়নাঘর পরিদর্শন করেন তিনি তখন তিনি অনুধাবন করতে পারেন যে তাকে এই জায়গাতে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছেন যে আন্দোলন প্রত্যাহারের জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল এবং তাকে ইনজেকশন পুশ করে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল, সেই কথাও তিনি তার জবানবন্দিতে বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি যেটি বলেছেন যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি বলেছেন যে সরকারের পৃষ্ঠপোষকতা এটি পুড়িয়ে দেওয়ার পরে এর দায় চাপানো হয়েছিল আন্দোলনকারীদের উপরে। আর তিনি আরেকটি বিষয় বলেছেন যে ডিবিতে 26শে জুলাই তাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ 24শে জুলাই তাকে নিকেতনে ফেরত দেওয়ার পরে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে যান চিকিৎসা নিতে। সেখানে আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলামও তিনি ছিলেন, তার চিকিৎসা চলছিল এবং আবু বাকের মজুমদার, তাদের 3 জনকে নিয়ে যাওয়া হয়। পরদিন সার্জিস আলম এবং হাসনাতকে নিয়ে যাওয়া হয় এবং 28শে জুলাই নেওয়া হয় নুসরাতকে এবং তাদের সবাইকে দিয়ে জোর করে একটি বক্তব্য পাঠ করানো হয়, যেখানে তাদেরকে হুমকি দেওয়া হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে আন্দোলন প্রত্যাহারের জন্য। এবং তিনি বলেছেন যে ওই সময় যে ডিবি প্রধান হারুনুর রশিদ এবং রমনা জোনের ডিসি হুমায়ুন কবির তারা তাদেরকে বলেছিলেন যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে তাদেরকে হত্যা করার, কিন্তু তারা দয়া দেখাচ্ছেন এবং বারবার তারা আন্দোলন প্রত্যাহারের কথা বলেছেন। তো এই বিষয়টি আমরা একটু নতুন তথ্য জানতে পেরেছি, যেটি নাহিদ ইসলামের
যখন সাক্ষ্য দিয়েছেন তখন আমরা বিষয়টি জানি নাই, কিন্তু এখন আসিফ মাহমুদ দুটি যে নতুন তথ্য, একটি হচ্ছে তাকে ইনজেকশন পুশ করা হয়েছিল অজ্ঞান করে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে হত্যার হুমকি হত্যার নির্দেশনা দেওয়া ছিল আগে থেকেই, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং তিনি চাংখারপুলের যে ঘটনাটি ঘটেছে সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত আসেননি, সেই প্রসঙ্গগুলো হয়তো বলবেন। তার যে 8 পৃষ্ঠার জবানবন্দি যেটি মনিরুল ইসলামের কাছে তিনি দিয়েছিলেন, সেই জবানবন্দির পুরোটা তিনি হুবহু পড়ছেন না, কিন্তু তার সিনোপসিস যেই ঘটনাগুলো, যেই চুম্বক অংশগুলো, সেগুলোই তিনি পড়ছেন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই তার জবানবন্দি শেষ হলে, প্রথম দিনের যে জবানবন্দি সেটি শেষ হলে আরও নতুন কোনো তথ্য যদি যুক্ত হয় আপনাকে জানাবো। বাবলি ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাভেদ আক্তার, বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। যশোরে মাদক কারবারিদের অস্ত্রের আঘাতে যুবক নিহত। মেহেরপুরে পাচারের সময় সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। স্বাগত আরেকবার, দেখছেন দেশের খবর। ভাঙন প্রবণ হয়ে উঠেছে কুড়িগ্রামের দুধকুমার নদী। এক রাতেই ভাঙনের শিকার 50 পরিবার। গত কয়েকদিন ধরে উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার। রোববার মধ্যরাত থেকে শুরু হয় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের তীরবর্তী বানিয়াপাড়া গ্রামের নদী ভাঙন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি ঢুকে পড়ছে গ্রামের ঘরবাড়িতে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের। দুধকুমার নদীর ভাঙন আরও বাড়লে গ্রামবাসীর দুর্ভোগ আরও বাড়বে। আশঙ্কা উদ্বেগে দিন কাটছে তাদের। অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরদুয়ার ও আসবাবপত্র। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন ভাঙন কবলিত পরিবারের তালিকা প্রস্তুত করে মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। যশোরে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের 6 জন। সকাল 11টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চঞ্চল গাজীর স্বজনরা জানান, তাদের প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসার সাথে জড়িত। সকালে রবিউল একজনকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিল। এ সময় চঞ্চলের পিতা মধু গাজী বাধা দেয়। এ নিয়ে তর্ক শুরু হলে সেখানে চঞ্চল ও তার ভাই তুহিন আসে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের 6 জন আহত হন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় 3 জনকে হেফাজতে নিয়েছে। দেশের খবরে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। বিএডিসি ডিলারের সার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রির পর তা পাচারের সময় আটক করেছে জনতা। সকালে মেহেরপুরের গাংনী উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গাংনী উপজেলার বিএডিসি ডিলার নিজের নামে উত্তোলন করা সার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। সকালে সেই সারের মধ্যে 12 বস্তা গাংনী থেকে মেহেরপুর সদরের আমদহে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তা আটকে দেয়। পরে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। তারা খুচরা সার ব্যবসায়ী মেসার্স আলিম ট্রেডার্সের মালিক মাহবুব হাসানকে 15,000 টাকা অর্থদণ্ড, উদ্ধার হওয়া 12 বস্তা টিএসপি সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে তাৎক্ষণিক বিক্রি করেন। দেশের খবর শেষ করার আগে নাসির সেন্ট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মধ্যপাড়া পাথরখনি বন্ধের আশঙ্কা, অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। বেনাপোলে ফুটপাত দখল, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। খুলনার দাকপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কুড়িগ্রামে ভাঙন। যশোরে মাদক কারবারিদের অস্ত্রের আঘাতে যুবক নিহত।
মেহেরপুরে পাচারের সময় সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।